নির্বাচন কি গণতন্ত্রের উৎসব নাকি অরাজকতার উপলক্ষ? সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংস ঘটনা, মৃত্যু এবং হামলা সবকিছু মিলিয়ে দেশবাসীর মনে এখন একটাই প্রশ্ন, নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে কিনা। আজকে টকশোতে আমরা সেই আলোচনার করব এবং সেই প্রশ্নের উত্তরও খুঁজবার চেষ্টা করব। আপনাদের সঙ্গে দর্শক আমি জান্নাতুল কলি আছি, দেখছেন আমাদের নতুন বাংলাদেশের আয়োজন। একই সঙ্গে আমরা এই আয়োজনে অতিথি হিসেবে পেয়েছি আজকে আমাদের সঙ্গে আছেন ডান দিক থেকে আলাউদ্দিন মোহাম্মদ যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনসিপি, সেই সঙ্গে আছেন শাম্মী আক্তার, সহ সম্পাদক ও সদস্য বিএনপি মিডিয়া সেল। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। একই সাথে দর্শক বলে রাখি আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাশেদ প্রধান, সিনিয়র সহসভাপতি, মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আলোচনার বিষয় আমরা ঠিক করেছি আজকে নির্বাচনী ষড়যন্ত্র। শহীদ ওসমান হাদি নিহত হবার খবরের পর আমরা দেখেছি যে গণমাধ্যম এবং সাংস্কৃতিক চর্চার কেন্দ্রগুলোতে যেভাবে হামলা হয়েছে, একই সাথে তখন আসলে যারা আক্রান্ত হয়েছেন তারা পরবর্তীতে বলেছেন যে সরকারের বিভিন্ন স্তরে তারা কথা বলবার চেষ্টা করেছেন, কেউ কেউ ফোন করেছেন, কথাও হয়েছে, কিন্তু সাহায্য তারা পাননি। এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটা আসলে আপনাদের মনে হয় কিনা যে সরকারের যে নিষ্ক্রিয়তা বা সরকারের ভেতরের কোনো একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কিনা? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক আছেন আলাউদ্দিন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নির্বাচন তো বহুল কাঙ্ক্ষিত একটা নির্বাচন বাংলাদেশে, কারণ 17 বছর এই দেশে কার্যত কোনো গণতন্ত্র ছিল না। এখানে একটা ফ্যাসিস্ট রেজিম বিল্ড আপ হয়েছিল, যেটা একটা মাফিয়া প্রধান শেখ হাসিনা এখানে এটা বিল্ড করেছিলেন। ওনার পছন্দ মতো উনি একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করেছিলেন, যেটার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষ বা ভিন্ন মতাবলম্বী যারা আমরা ছিলাম, আমরা যারা ভিন্ন দলের যারা আমরা ছিলাম, আমাদের উপরে অনেক নির্যাতন করেছেন, আমাদের উপরে শত শত মামলা দেওয়া হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এইসব মানে এন্তার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়ে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছে। তাহলে নির্বাচনটা তো তারও আগে থেকেই একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল। বাংলাদেশের মানুষ তো এই নির্বাচনটা বহুদিন ধরে চাচ্ছে, যে মানুষের যে ভোটাধিকারটা নেই সেটি তারা চাচ্ছিল, ফেরত চাচ্ছিল। এবং এই ভোটাধিকারটা ফেরত আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলটি আমি করছি, এই দল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছিল। এখন তারা একটা নির্বাচনের মোটামুটি একটা মানে ফ্রেম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির 12 তারিখে একটা নির্বাচন হবে এরকম ঘোষণা দিয়েছেন সরকার। কিন্তু ইতিপূর্বে যে এরকম ঘটনা ঘটেনি, নির্বাচনের সময় সহিংসতা ঘটেনি তা কিন্তু নয়। এবারও এর ব্যতিক্রম হয়নি, এবারও সহিংসতা হচ্ছে। এবং হাদির মতন একটি বলবো যে সম্ভাবনাময় তরুণ, যে ধরেন গণতন্ত্রের জন্য লড়াই করছিল, যার আকাঙ্ক্ষা ছিল এই দেশে সত্যিকার অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেই মানুষটি আজকে নেই, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাটা কখনোই বাংলাদেশের মানুষ চায়নি এই ধরনের হত্যাকাণ্ড ঘটুক, কিন্তু এটি ঘটেছে। এই হত্যাকাণ্ড ঘটার পরে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করা বা তাদেরকে ফাইন্ড আউট করা, এটা তো সরকারের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, এবং মোদ্দা কথা হচ্ছে এটা সরকারের মূল দায়িত্ব যে তারা ফাইন্ড আউট করবেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এখনো পর্যন্ত তারা তো সেই লোকটিকে ধরতে পারেননি যে গুলি চালিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বরকতে আজকে বাংলাদেশের মানুষ বলেন আর বহির্বিশ্বে যারা আছেন বাংলাদেশিরা, তারাও কিন্তু জানেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। তাহলে এই যারা ঘটনাটা ঘটালো তাদেরকে গ্রেপ্তার এখনো কেন করা হয়নি, বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত শীতল ভূমিকা কেন? আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন, আমাদের পুলিশ বলেন, আমাদের বিডিআর বলেন, আমাদের র্যাব বলেন, আমাদের সেনাবাহিনী বলেন, বা আরও যে সকল আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তারা তো অক্ষম নন, তারা অনেক বেশি সক্ষম এবং অনেক বেশি স্মার্ট। তাহলে তারা ধরতে পাচ্ছেন না বিষয়টি এমন তো নয়। তাহলে তাদেরকে ধরতে দেওয়া হচ্ছে না কেন? কারা দিচ্ছেন না? সেই গোষ্ঠীটা কারা? বাংলাদেশের মানুষ সেটা জানতে চায়। সেটা সরকারকেই পরিষ্কার করতে হবে, কাদের জন্য তাদেরকে ধরা হচ্ছে না, কাদেরকে খুশি করবার জন্য এখনো হাদির হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
জি, এটা সরকারকে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ আপনাকে। এই যে প্রশ্নটি রাখলাম আলাউদ্দিন মোহাম্মদ, এই প্রশ্নটি আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা আছে বাংলাদেশি নির্বাচনকে বানচাল করবার যে চেষ্টা দেখা যাচ্ছে সেই জায়গাতে। নাহিদ ইসলাম এই যে কথাটি বললেন, নিশ্চয়ই তার দিক থেকে এর কথার কোনো ব্যাখ্যা আছে। কি বোঝাতে চেয়েছিলেন? মানে এরকম কোনো তথ্য, খবর অথবা এইরকম কোনো ইঙ্গিত তিনি দিয়েছেন, যে ইঙ্গিতটা উনি দিলেন তার পেছনে কারণ কি? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নাহিদ ইসলাম আজকে যে মন্তব্য করেছেন এবং আমার পাশের বিজ্ঞ সহ-আলোচক তিনি যেই মন্তব্যটি করলেন, আমার মনে হয় দুটো যদি আমরা একসাথে মিলিয়ে দেখি, সত্যিকার অর্থেই নির্বাচন প্রয়োজন সবাই জানেন, এবং এই মুহূর্তে নির্বাচন ছাড়া বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষিত আর কিছুই নেই। কারণ আমরা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আমরা কোনোভাবে সরকারকে রেখে অথবা এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের উত্তরণে কোনো রাস্তা নেই, নির্বাচন ভিন্ন। এবং রাস্তা আরেকটা আছে, সেটা হলো যে আপনার গাড়ি ব্রেক ফেল করে রাস্তার বাইরে চলে যাবে, মানে কোনো ট্র্যাক থাকবে না। আমাদের যেই আমরা পরবর্তী যে শাসন ব্যবস্থা, এটা ডেমোক্রেসি হোক কিংবা যে কোনো ব্যবস্থাই হোক, আসলে আমরা সেই ব্যবস্থায় উঠতে পারবো না যদি নির্বাচন না হয়। তাহলে আপনার নির্বাচন যদি আপনার আকাঙ্ক্ষিত হয় এবং নির্বাচন যদি আমরা সবাই চাই, সরকারও যদি চায়, তাহলে তফসিল ঘোষণার পর দিন একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করা হলো এবং স্বাভাবিকভাবে হেডশট করা হলো, যাকে আসলে মৃত্যু ছাড়া তার আর কোনো গতি ছিল না, এটা সবাই বুঝে গিয়েছে। তারপর এক সপ্তাহ সময়, এক শুক্রবারে তাকে গুলি করা হলো, এক সপ্তাহ সময় সরকার পেয়েছে এই বিষয়টা যদি কোনো কারণে তার মৃত্যু হয়, এই বিষয়টাকে কীভাবে সামাল দিবে এবং কোন কোন জায়গা থেকে আপনার আসতে পারে, আপনার রিপারকেশন আসতে পারে, এবং দুষ্কৃতিকারীরা কোথায় হামলা করে দেশকে অস্থিতিশীল করতে পারে, এই সময় থাকার পরও। এবং আমরা জানতে পেরেছি প্রথম আলো ডেইলি স্টারে হামলার 1 ঘন্টা কিংবা তারও পূর্বে গোয়েন্দা ইনফরমেশন সরকারের কাছে ছিল যে হামলা হবে এখানে। আরেকটা বিষয় শুধু হবে না, হামলা তো শুরু হয়েছে, হামলা তো সারা রাতভর হামলা হয়েছে, রাতভর ডেইলি স্টার অফিসে লুটপাট চলেছে। আমরা দেখেছি সেখানে পুলিশ ছিল, সেখানে আর্মি ছিল, পলাশীর প্রান্তরে যেভাবে নবাবের বাহিনী দাঁড়িয়েছিল আর ক্লাইভ সেখানে জিতে গিয়েছে। আমাদের এখানে এমন অবস্থা হয়েছে যে এই পরিমাণ পুলিশ ছিল, যে পরিমাণ আর্মড ফোর্সেস ছিল, যে পরিমাণ দর্শনার্থী ছিল, তারা যদি ঘুরে দাঁড়িয়েতো তাহলে এই যে যারা আপনার এখানে সন্ত্রাসীরা এসেছিল হামলা করার জন্য গান পাউডার নিয়ে এসেছিল, তাদেরকে ছত্রভঙ্গ করার কোনো ব্যাপার ছিল না। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো উদ্যোগ দেখেছি? আমরা তো উদ্যোগ দেখি নাই। রাষ্ট্রের কেন্দ্রস্থলে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি নির্বাচনে আপনি শুধু প্রার্থীদের গানম্যান দিবেন, গানম্যান দিলেও তো বন্দুক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে নাকি? আপনি তো আসলে যার কাছে অস্ত্র আছে তাকে নিরস্ত্র করছেন না, আপনি আরো ফার্দার আপনি মিলিটারাইজ করছেন। আমরা যদি এইভাবে জিনিসটাকে দেখি, তাহলে গভর্নমেন্ট এখানে প্রিপেয়ার্ড যে এখানে যদি যুদ্ধ হয় তাহলে আপনার তারা এই যারা প্রার্থী আছে তাদের নিরাপত্তা দিবে, ভোটারদের নিরাপত্তা কারা দিবে? যদি আপনার প্রার্থীর পক্ষ থেকে গানম্যান গুলি করবে, দুষ্কৃতিকারীরা গুলি করবে, ভোটাররা এই ফাঁকে এই ইমপ্রেশন দেওয়ার পর ভোট দিতে আসবে। এবং যদি সত্যিকার অর্থেই ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিক হতো, সরকার তাহলে যে কোনো মূল্যে অস্ত্র উদ্ধারে যেত, যে কোনো মূল্যে আসলে সহিংসতার রুটগুলো খুঁজে বের করে এগুলো এলিমিনেট করতো। কিন্তু আমরা তো দেখলাম যে সরকার তার সামনে ঘটা সহিংসতা প্রথমত এড়াতে পারছে না, দ্বিতীয়ত ভবিষ্যতের সহিংসতার জন্য যে পলিসি নিয়েছে এই পলিসিটা জনমনে ভুল বার্তা দিচ্ছে। হয়তো সরকার রাইট, হয়তো সরকারের উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু পারসেপশন যেটা আপনি দেখেন, জনগণ পুরোপুরি পারসেপশনের উপর চলে। নিরাপত্তা একটা পারসেপশন যে আপনার পাশে যে আছে সে খুনি কিনা। হাদির মৃত্যু কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে যে আপনার পাশের লোক কিন্তু খুনি ঘোরাফেরা করছে। যদি মিছিলে হাদি যেভাবে চেয়েছিল যে মিছিলে যাবো, বুক পেতে দেবো, আমাকে গুলি করে মেরে ফেলবো, আমি তরতর করে স্বর্গে চলে যাবো, ভেস্তে চলে যাবো, শহীদ মৃত্যু, সেই মৃত্যু তো হয়নি, মৃত্যু হয়েছে তার টিমমেটদের মাধ্যমে। তাহলে আপনি যারা নির্বাচন প্রচারণা করবে তারা তো সবার ভিতরে একটা ভয় ঢুকিয়ে গেল, মানে এক ঢিলে অনেকগুলো পাখি এখানে মারা হয়েছে। সো আমরা এই জায়গায় আপনি যেটা বলছেন যে আমরা বুঝি যে সরকারের উচ্চপদস্থ অথবা সরকারের প্রধান তেনার আন্তরিকতা থাকতে হবে না, মানে হি হ্যাজ নো আদার অপশন বাট টু গিভ এ ইলেকশন, এর বাইরে আসলে কোনো ইয়া নাই। এখন এটা বাস্তবায়নের জন্য ফার্দার যাতে রক্তপাত না হয় সেই ব্যবস্থা নিতে হবে, জনগণের আস্থা নিয়ে আসতে হবে, ভোটারদের আস্থা নিয়ে আসতে হবে। ভোটারদের আস্থা থাকলে যারা নির্বাচন করবে তাদের আস্থার প্রয়োজন নেই। জি, ধন্যবাদ আপনাকে আলাউদ্দিন মোহাম্মদ। একই সাথে দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন রাশিদ প্রধান, সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি। আমন্ত্রণ আপনাকে। জি, আমরা আজকে আলোচনা করছি নির্বাচনী ষড়যন্ত্র নিয়ে।
মূলত কথা বলছিলাম যে শহীদ ওসমান হাতি নিহত হবার পর থেকে দেশে যে ঘটনাগুলি ঘটে গেল, এবং আজকের কথা যদি বলি, আজকে খুলনায় এনসিপি শ্রমিক সংগঠনের যে কেন্দ্রীয় নেতা তাকেও গুলি করা হলো। সব বিষয় মিলিয়ে আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে কিনা এই বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম। একই সঙ্গে যারা আসলে যুক্ত আছেন তারা বলছিলেন যে সরকারের কাছে আগে থেকেই খবর ছিল, মানে আজকে পর্যন্ত পাওয়া যে আপডেট এবং বিভিন্ন জায়গাতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা যেসব কথা বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন যে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা ছিল এই জায়গাতে। সরকার যদি আগে থেকে জানতেন যে এই ধরনের হামলার ঘটনা ঘটবে, নির্বাচন ছাড়া তো আর কোনো উপায় আমাদের কাছে নেই। যাদের সঙ্গে আমরা কথা বলছি এখন প্রতিনিয়ত, যতই নির্বাচন ঘনিয়ে আসছে সবাই একই কথা বলছে যে নির্বাচন ছাড়া আর কোনো গতি নেই। তাহলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ কারা করতে চায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক, যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আসলে দেখুন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, এটা চিরসত্য। মানে গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্তপাত। তো নির্বাচনের মতো হতেই হবে, এর কোনো বিকল্প আমাদের হাতে নাই। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনকে কারা বানচাল করতে চায়। বড় বড় রাজনৈতিক দলগুলোর একটা কমন প্র্যাকটিস হচ্ছে একে অপরকে দোষারোপ করা। তো মন্তব্যগুলো শুনলে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো বিএনপির দোষ, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে জামাতের দোষ, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে এনসিপির দোষ, আবার মাঝে মাঝে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের দোষ। আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় গণতন্ত্র ফিরে আসুক, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। তাহলে এত গোলমালের কারণ কি? আমার যেটা মনে হয়, নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে দিল্লি থেকে, আচ্ছা, হিন্দুস্তান থেকে, রয়ের মাধ্যমে, এবং শেখ হাসিনা এটার সাথে জড়িত। আমি যেটা বলতে চাই, আমি শেষ করে দিচ্ছি, আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক, দিল্লি চায় না শেখ হাসিনা ব্যতীত নির্বাচন হোক। এই কারণেই মূলত এই গোলমালগুলো দেখা যাচ্ছে বলে আমি মনে করি। একদম। কিন্তু এই যে একটু আগেই আসলে আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে যদি সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন চায় বা দেশের মানুষও নির্বাচন চায়, তাহলে প্রশাসন কাদের জন্য ওয়েট করছিল? যিনি বলছিলেন প্রশাসন সেখানে দাঁড়িয়েছিল, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, পড়তে দেওয়া হয়েছে। প্রশাসন তাহলে কাদের বা কার অপেক্ষা করছিল? দেখুন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে যেভাবে করে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসনের একটা বড় অংশ তো এখনো আওয়ামী লীগ, তাদের রক্তের ভিতরে আওয়ামী লীগ। জিজ্ঞাসা করলে বেশিরভাগের বাসার উত্তর আসে গোপালগঞ্জ। তো সেই প্রশাসনটাই তো রয়ে গেছে। কিন্তু ওপর মহল থেকে যখন আসলে সিদ্ধান্ত আসে বা অনুমতি দেওয়া হয়, তারপরেও কি তাদের সেই এখতিয়ার আছে যে সেই অনুমতি বা সেই সিদ্ধান্তকে ফলো না করার? না, সিদ্ধান্ত ফলো করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। কথার কথা, আপনি বললেন যে এই টক শোতে 3 জন অতিথির জন্য গরম গরম চা নিয়ে আসা। এখন দেখা গেল 3টা চা আসলো, কিন্তু ওই গরমটা নাই, আধা গরম। আপনি পুরাপুরি তাকে দোষারোপও করতে পারবেন না, কারণ সে অর্ডার মেনেছে, চা কিন্তু দিয়েছে, কিন্তু সেই চাটা ওই তাপমাত্রায় নাই। তার মানে এই জায়গায় কিন্তু ভুল বোঝানোর অনেক সুযোগ আছে। আমি যেটা বলতে চাচ্ছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া যেই প্রশাসনের কর্মকর্তারা, এটা শুধুমাত্র মাঠ পর্যায়ে না, আপনি সচিবালয়েও দেখবেন আছে, এমবাসিতেও আছে। কিন্তু 5ই আগস্টের পরে তো আমরা দেখেছি যে অনেক রদবদল হয়েছে, অনেক মানুষকে আসলে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, যারা আগে ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেটার পার্সেন্টেজ কত? আমরা যদি পার্সেন্টেজ আসি, অতি সামান্য। মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে লটারি, শাফল, রিশাফল। আমি পঞ্চগড়ে কাজ করতাম, আমি এখন বগুড়ায় করি, কিন্তু আমার ব্লাডের যে আওয়ামী লীগ, পঞ্চগড় থেকে বগুড়ায় যাওয়া মাত্র আমি আওয়ামী লীগ থেকে কিন্তু বিএনপি হয়ে যাই নাই, বা আমি জামাত হয়ে যাই নাই, বা বাংলাদেশপন্থী হয়ে যাই না, আমি সে আওয়ামী লীগই রয়ে গেছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও এই আলোচনায় ফিরবো। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার এই আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি, অতিথিরাও আছেন। আরও একবার যাব আলোচনায়। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা খুলনায় বাসার ভেতরে অন্তকোন্দলে এনসিপি নেতাকে, শ্রমিক নেতাকে গুলি, এমনটি বলেছে পুলিশ। একই সাথে বলেছে ঘটনাটি রাস্তায় নয়, বাসার ভেতরে ঘটেছে। একই সাথে পুলিশ বলছে যে যেই জায়গায় এই ঘটনা ঘটেছে, অর্থাৎ মুক্তা হাউস নামের যে বাড়িতে এই ঘটনাটি ঘটেছে, সেখানে মাদকের ছড়াছড়ি ছিল। আর পুলিশ বলছে তারা নিশ্চিত হতে পেরেছেন যে এখানে যারা ছিলেন তাদের মধ্যে আন্তকোন্দলের কারণে এই ঘটনাটি ঘটেছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, এনসিপিতে মূলত আপনারা কোন ধরনের মানুষকে নিয়োগ দিয়েছেন? কাদের সঙ্গে, কারা আসলে এনসিপিতে রাজনীতি করবে? একটু এটা একটা ভালো প্রশ্ন। প্রথম কথা হলো যে
এনসিপিতে তো আসলে নিয়োগ দেওয়া হয় না, এনসিপি যারা সমর্থক এবং যারা কর্মী তাদেরকেই আত্মীকৃত করা হয়। এখন এনসিপির যে শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি হয়েছে, শ্রমিক শক্তিটা আসলে মূলত শ্রমিকদের এবং শ্রমিক নেতাদেরকে সম্মিলন করে ঘটেছে। এটা এমন না আসলে আমরা কাউকে রাজনীতিবিদ বানিয়েছি। ব্যাপারটা হলো অনেকে ধরেন রাজনীতি করতে চায় অথবা আগে থেকে শ্রমিক সংগঠন করে আসছে, তারা গণ অভ্যুত্থানের সময় ভূমিকা রেখেছে, রাস্তায় নেমে এসেছিল, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমাদের তার মানে কি এনসিপিতে যোগ দেওয়ার মাপকাঠি যারা আসলে আন্দোলনে আপনাদের সঙ্গে ছিলেন তারাই? না, এটা তো প্রথম মাপকাঠি তো আমরা এতদিন পর্যন্ত এটাই রেখেছি। দ্বিতীয়ত স্বাভাবিকভাবেই আমরা 20 বছর পরে এনসিপিতে জয়েন করবে কি 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণ করে তা না, কিন্তু আমরা 24-এর পরবর্তী যে পুরো নেতৃত্বটা আমরা দেখেছি বারবার যে জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা কী ছিল। কারণ আমরা এটা অন্তত চেষ্টা করেছি যে জুলাই গণঅভ্যুত্থানে কেউ যদি নীরব ছিল, হ্যাঁ হয়তোবা সে সাপোর্ট দিয়েছিল, যার যার জায়গা থেকে সাপোর্ট দিয়েছিল, অথবা কেউ বিরোধিতা করেছে, এরকম লোকদের তো আসলে আমরা এনসিপিতে এখনই চাই না। আমরা আসলে এখনই চাই না বলতে সেটাও রাজনৈতিক দল হিসাবে আপনি কখনোই একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে আপনি ভাগ করতে পারবেন না যে আমরা এইটাকে চাই ওইটা চাই না, কিন্তু আপনাকে তো একটা বেসমেন্ট লাগবে, আপনার একটা স্পিরিট লাগবে যে যেটার উপরে সবাই একমত হবে যে না আসলে আমরা এই ধরনের রাজনীতি চাই। তো আপনি যেটা বলছেন শ্রমিক রাজনীতির আসলে বাংলাদেশে এটা মানে এটা খুব ব্রুটাল এবং এটা খুবই আপনার ধরনের পলিটিক্স হয়। আমাদের শ্রমিক সংগঠন এখনো ওইভাবে দাঁড়ায় নাই, আমরা জাস্ট তৈরি করেছি উইং হিসেবে। আমরা ঢাকা থেকে শুরু করে বিভিন্ন বন্দর, তারপর বিভিন্ন যেখানে শ্রমিক আপনার ডেনসিটি এলাকা সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত যে জাতীয় যে বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে সমকক্ষ কোনো আপনার অবস্থায় যাইতে পারে নাই। তো আপনি যেটা বলেছেন প্রথমত হলো যে এটা অন্তর্কোন্দল ইভেন মাদক নিয়ে হতে পারে কিংবা যে কোনো বিষয় নিয়ে হতে পারে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ যে তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক নেতৃত্ব অথবা আপনি ধরেন আপনি স্বাভাবিকভাবে ওই ব্যক্তি যদি এনসিপিতে কিছুদিন পূর্বে জয়েন করেছে, না করলে ঘটনাটা ডিফারেন্ট হতো। এখন করার পর এখন মূল জায়গাটা দেখেন, এখন হচ্ছে নির্বাচনকালীন সময় আমরা দেখছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে। নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার পিছনে তো আসলে কোন রাজনৈতিক দল দায়ী না অথবা জনগণ দায়ী না, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার পিছনে দায়টা হলো সরকারকে নিতে হবে। আমরা দেখেছি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের এত দাবি সত্য উনি জার্নালিস্টদের বলছেন, পদত্যাগ করলে কি এখানে বসে থাকতাম? তো তারা বিষয়টাকে আমলে নিচ্ছেন না, বিষয়টা হলো তাদের খুঁটির জোর কোথায়। এবং এইটার সাথে আসলে আমরা যেটা রাশেদ ভাই বললেন যে পতিত ফ্যাসিবাদী শক্তির কানেকশন আছে কিনা, এই বিষয়টা এখন রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো একসাথে মিলেমিশে সরকারকে চাপ দেওয়া উচিত যে এই জায়গাটা আসলে আইন শৃঙ্খলার মানে অবনতি অথবা এটাকে উন্নতি করাটা নন নেগোশিয়েবল জায়গা নিয়ে নেওয়া যায় কিনা। জি শাম্মী আক্তার, এই যে নির্বাচন পেছাতে বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, লক্ষ্মীপুরের ঘটনা বলছি, এই কথা বলেছেন আপনাদেরই যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সেক্ষেত্রে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্রের আমরা কথা বলছি, সেইখানে আপনারা তো সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন বিএনপি এই পুরো বিষয়গুলোকে কিভাবে প্রতিহত করবে? মানে নির্বাচন তো খুব কাছে এবং একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। 25 তারিখে আসছেন আমরা জানতে পেরেছি তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি। তো এই সবগুলি বিষয় তো একই সাথে গাথা, মানুষ তো আসলে এখন একটা সম্ভাবনা নিয়ে বসে আছে, তার সেই ঠিক তার দ্বার প্রান্তে একের পর এক ঘটনা ঘটছে। বিএনপির দায়িত্বটা কি, বিএনপি কি করছে? দেখুন, বিএনপি তো পুলিশিংয়ের দায়িত্ব নিতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় নির্বাচনের রাজনীতি করেছে। নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গত 17 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে, কিন্তু সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের আপনার যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটি একটা গভীর উদ্বেগজনক অবস্থার মধ্যে পৌঁছে গেছে। এবং এই যে পুড়িয়ে মানুষকে মারা, তারপরে আপনার হচ্ছে 54 বছরের মধ্যে এই প্রথম কোনো আপনার হচ্ছে পত্রিকা অফিসে এইভাবে আগুন দেওয়া, এবং সবচেয়ে লজ্জাজনক বিষয় এবং দুঃখজনক বিষয় আপনি খেয়াল করবেন, যেটা আলাউদ্দিনও বলেছে যে আপনার একটা প্রতিষ্ঠানে আগুন দিয়ে শুধু ক্ষান্ত হয়নি দুষ্কৃতকারীরা, তারা ওই ঘটনা ঘটানোর পরে তারা সেখানে লুটপাট করেছে এবং দীর্ঘ সময় ধরে সেই লুটপাট সংগঠিত করেছে। আমি একটা জায়গায় দেখছিলাম যে একজন সাংবাদিক একজন একটা ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছিল, তাকে প্রশ্ন করলেন যে আপনি কী নিচ্ছেন? তো উনি বলল যে আমি একটা ল্যাপটপ নিয়ে যাচ্ছি। তা বললো যে আর কিছু নিয়েছেন? বলে যে না, আমি শুধু একটা ল্যাপটপ নিয়েছি, কিন্তু উপরে আরও মানুষ আছে, তারা আরও কিছু নিচ্ছে। প্রশ্ন হচ্ছে আপনার এই ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আপনি শুধু বাংলাদেশ তো নয়, সারা বিশ্বে যেখানে বাংলা ভাষাভাষীরা আছেন বা অন্য ভাষার মানুষেরাও যদি বাংলাদেশের এই নিউজগুলো দেখেন, তারা দেখবেন যে একটা মিডিয়া হাউসকে মানে আগুন দিয়ে তো পোড়ালোই,
তারপরে সেখানে লুটপাট করছে। তার মানে কি জাতি হিসেবে আমরা লুটেরা জাতি, চোরের জাতি হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হচ্ছে। মানুষ আমাদেরকে কি হিসেবে দেখবে? যে আমরা চুরি করছি, লুটপাট করছি? আমরা তো 71-এ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদেরকে কেউ তো এই দেশটাকে দান করে দিয়ে যায়নি, তাই না? লক্ষ প্রাণের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে আমরা এই দেশ স্বাধীন করেছি। কিন্তু সেই জায়গাতেও তো ইদানিং মতবিরোধ দেখা যাচ্ছে আসলে। কোন জায়গায় মতবিরোধ? দেশ যে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীন হয়েছে, সেটা ঠিক হয়েছে কিনা, বা আমরা আসলে 71-এর মুক্তিযুদ্ধের যে বিষয়টি, সেখানেও আসলে মানুষের মধ্যে এখন নানা রকম মতামত আমরা দেখতে পারি। না, এটা আপনি, আমার মনে হয় সঠিক, আপনার তথ্য সঠিক নয়। সেটা যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা, আপনি সেটা এখন এই যে সেই পুরনো শব্দটা আপনাকে ব্যবহার করতে হবে, সেই তুই রাজাকার, সেই যারা রাজাকার, আলবদর, আল শামস, তারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা বলতে পারে যে ওই মুক্তিযুদ্ধ সঠিক হয়নি বা কি, এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে। সত্যিকার অর্থেই বাংলাদেশে যারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করবার জন্য, সেই সকল মানুষেরা, সেই মুক্তমনা মানুষেরা কখনোই এটা বলবেন না যে মুক্তিযুদ্ধ সঠিক হয়নি। তারা একটি স্বপ্ন নিয়ে, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশ স্বাধীন করেছিলেন মুক্তিযুদ্ধ করে। আমি একজন আপনার শহীদ পরিবারের সন্তান, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, সুতরাং আমি জানি আমাদের রক্তের মধ্যে মুক্তিযুদ্ধ কিভাবে খেলা করে। এটা একটি মানে খেলার বিষয় নয়, বা একটা রাজনৈতিক দল এসে হুট করে বললো যে আমার মুক্তিযুদ্ধ সঠিক হয়নি। মুক্তিযুদ্ধ একটা জাতির জীবনে একবারই আসে। এবং আপনি খেয়াল করবেন, আপনার 5ই আগস্টের পরে যারা এখন এই ধরনের প্রশ্ন উত্থাপন করবার চেষ্টা করছে, আমি খেয়াল করে দেখেছি তারা এই বিজয় দিবসকে কেন্দ্র করে তারা অনেকগুলো বিতর্ক জন্ম দেওয়ার চেষ্টা করেছে তাদের দলের নেতা। অর্থাৎ তথ্যটি আমার নয়, তথ্যটি আসলে সাধারণ মানুষ থেকে পত্রপত্রিকায় যেটি, সাধারণ মানুষের না, ওই যে একটি বিশেষ রাজনৈতিক দলের যারা নেতা বা কর্মী, তারা এই ধরনের কিছু কিছু বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছেন। কারণ তারা অনেক চেষ্টা করেছেন 24-এর গণঅভ্যুত্থানকে তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলার চেষ্টা করেছেন, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিলেন যে একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ একবারই আসে, দেশ একবারই স্বাধীন হয়, দেশ বারবার স্বাধীন হয় না। তো কাজেই তারা বারবার 71-এ তারা বিরোধিতা করেছেন মুক্তিযুদ্ধের, সেই দায়, সেই কলঙ্ক মুছবার জন্য 24-এর গণঅভ্যুত্থানকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন। সেইটাতেও যখন তারা ব্যর্থ হয়েছেন, সফল হতে পারেননি, এখন তারা 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত মন্তব্য ছুড়ে দিচ্ছেন। সুতরাং এগুলা তারা চেষ্টা করে যাবেনি, কারণ তারা তো এই দেশের মুক্তিযুদ্ধকে তারা মেনে নেননি, তারা এটা বিরোধিতা করেছেন। কারণ তাদের মুখ থেকে এই ধরনের কথাই মানে আসবে এবং তারা এটাই বলবেন, এর ব্যতিক্রম কিছু আমরা আশাও করি না। ধন্যবাদ। কিন্তু আর একটু আপনার কাছে ফিরবো, এই একটু প্রশ্ন করতে চাই রাশিদ ভাইয়ের কাছে। একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনি গতকালকে আমরা দেখেছি যে ভারতীয় দূতাবাসকে ঘৃণা জানাতে পদযাত্রা করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে না, সেই ঘটনার পরে, আজকের ঘটনা বলছি, এদিকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করার জন্য বিক্ষোভ করেছেন এবং সেটি বন্ধও করা হয়েছে। এই মানে বাংলাদেশের আসলে নির্বাচনী যে আমেজ এখন চলছে, এখন আসলে আমাদের রাজনৈতিক অবস্থান যেখানে, সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করা, এটা বহির্বিশ্বের কাছে বা অন্যান্য দেশের কাছে কি বার্তা যাবে বলে আপনি মনে করেন? বহির্বিশ্বের কাছে সেই বার্তাটাই যাবে, যখন ভারতীয় সেনারা আমাদের দেশের সীমান্তে হত্যা করে তখন যে মেসেজটা যেত, সেই মেসেজটা যাবে। ফেলানিকে যখন গুলি করে ঝুলিয়ে রাখা হতো, তখন বহির্বিশ্বের কাছে যেই মেসেজটা যেত, সেই মেসেজটাই যাবে। বাংলাদেশের সাথে ভারতের 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ভারত দীর্ঘদিন ধরে দিচ্ছে না, তখন যে মেসেজটা যেত, ওই মেসেজটাই যাবে। এবং বাংলাদেশের বিগত নির্বাচনগুলা, ফ্যাসিস্ট হাসিনার আমলের নির্বাচনগুলা হস্তক্ষেপ করা, পাতানো নির্বাচন, এই কার্যক্রমগুলায় বহির্বিশ্বে যেই মেসেজ যেত, সেই মেসেজটাই যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে এই বিষয়টাকে কেন্দ্র করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে নাকি না হবে, সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে কি থাকবে না। আমরা কি বাংলাদেশের কলোনি অথবা করদ রাজ্য হয়ে থাকবো নাকি থাকবো না। আপনি বললেন গতকালকে আমি গিয়েছিলাম ঘৃণা জানাতে, তার আগের দিন রাত 9টার সময় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ইন্ডিয়ানরা হামলা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ পাশে দাঁড়িয়ে হাসলো এবং হাততালি দিল। আমাদের দেশের সরকার এটার নিন্দা জানালো, ভারত সরকার উত্তর দিল এরকম কিছু ঘটে নাই। আমাদের দেশের সরকার তাদের উত্তরটাকে প্রত্যাখ্যান করেছে। তো ওইখানকার পুলিশ হচ্ছে সহযোগিতা করে, আর আমার দেশের পুলিশ, আমি একটি কালো গোলাপ নিয়ে গিয়েছিলাম দেওয়ার জন্য, আমাকে বাধা দেওয়া হয়েছে এবং একা গিয়েছিলাম, দূতাবাস ঘেরাবে না, একা।
তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। বহির্বিশ্বের অবস্থানের জায়গায় আপনার যে প্রশ্ন, আমাদেরকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এই যে আপু বলছিল যে মুক্তিযুদ্ধের কথা, ৭১-এর কথা, হ্যাঁ আমরা ৭১-এ স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পাইনি। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো একটু বিস্তারিত আমরা শুনবার চেষ্টা করব। দর্শক, আমরা নতুন বাংলাদেশে একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো একটু পর, থাকুন সঙ্গে। আরও একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন আলাউদ্দিন মোহাম্মদ, সেই সাথে আছেন রাশেদ প্রধান, আছেন শাম্মী আক্তার। শাম্মী আক্তার, গণ অধিকার পরিষদের সভাপতি বলেছেন গতকালকে যে তার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তাকে যে লাঞ্ছিত করা হয়েছে বা তার উপর যে হামলার ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার বিচার না হওয়ার কারণেই হাদির উপরে এই হামলা, এবং তার পরিণতি তো পুরো বাংলাদেশবাসী দেখলো। এই যে হামলা বা রাজনৈতিক নেতাকর্মীদের উপর যে হামলা হয় বা গণমাধ্যমের উপর যে হামলা হলো, এটার বিচার না হওয়ায় কি অন্য আরেকটা মব সন্ত্রাস বা এখন আসলে যে অরাজকতা চলছে তাকে আরো শক্তিশালী করছে, এরকম আসলে বলা হচ্ছে? মানে সেই জায়গা থেকে আপনাদের স্ট্যান্ড কি হবে? মানে একটা বড় রাজনৈতিক দল হিসেবে সরকারের সলা পরামর্শ বা কথা বলা, সেই জায়গা থেকে আপনাদের স্ট্যান্ড কি? এই বিষয়গুলোকে কিভাবে সামাল দিতে চায়? আপনি বোধহয় দেখেছেন গতকালকে বিএনপি সংবাদপত্রের যে সম্পাদকরা যারা আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার, তাদের সঙ্গে একটি মতবিনিময় করেছে, এবং যেটার উদ্দেশ্য ছিল যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 18 বছর পরে দেশে আসছেন, এবং বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তার পরবর্তীতে সংবাদপত্রগুলো তাদের ভূমিকা কিভাবে রাখবেন, বা এই যে মবক্রেসির দিকে দেশটা ঝুঁকে যাচ্ছে, এখান থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এই পরামর্শটা তাদের সঙ্গে করার জন্য এই মতবিনিময়টা আয়োজন করা হয়েছিল। তো সেখানে দেখলাম যে অনেকে দাবি করেছেন যে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে ক্রিটিক্যাল যে অ্যানালাইসিসটা থাকে, মানে ক্রিটিক্যাল যে এটা থাকে, সমালোচনাটা থাকবে, সেটা বিএনপি দায়িত্ব পেলেও যেন থাকে, তারা যেন সেই সমালোচনাটা করতে পারেন। আবার কেউ কেউ দাবি করেছেন যে সেই সমালোচনাটা আবার যেন আপনার অপব্যবহার করা না হয়, প্রপাগান্ডা যেন না করা হয়, সেটাও বলেছেন অনেকে। তাহলে বিএনপির শতভাগ আপনার আছে যে ইচ্ছা আছে যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য এবং স্থিতিশীল অবস্থা বজায় রাখবার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব পান, এই দায়িত্ব তিনি নেবেন। বাংলাদেশের মানুষকে নিয়ে অনেক পরিকল্পনা করেছেন, তিনি দায়িত্ব পেলে সেগুলো বাস্তবায়ন করবেন। ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন মোহাম্মদ, 5ই আগস্টের পরে তো আসলে সাধারণ জনগণের একটা আলাদা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এনসিপি এবং ছাত্র জনতা। সেই জায়গা থেকে এই যে দেশের এখন যেই অবস্থা, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আরও অরাজকতা বা অস্থিরতা তৈরি করবার চেষ্টাকে এনসিপি কিভাবে প্রতিহত করবে? প্রথমত এনসিপি আসলে এই মুহূর্তে প্রতিহত করার মতো অবস্থায় নাই। আপনি সাংগঠনিকভাবে এনসিপি খুবই নাজুক অবস্থায়, এবং গণঅভ্যুত্থানের পর সবাই ধারণা করেছিল এটা সত্য যে হয়তো গণঅভ্যুত্থানের শক্তি এনসিপির মতো একটি দল করে বড় কিছু করে ফেলবে, কিন্তু এখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই ধরনের সীমাবদ্ধতায় ছিল। আর একটা বিষয় হলো যে গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যকার যে বিভেদ, এই বিভেদটা আসলে এনসিপির জন্য একটা বড় আপনার শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল। তো এখনও আছে, বাট আমরা আমাদের যেই জায়গা, সেই জায়গা আমরা ধরে রাখার চেষ্টা করব। জায়গাটা হলো যে সিম্পলি আমাদেরকে এখন সংগঠন বিস্তার করতে হবে, পাশাপাশি আমরা ধরেন মানে যেহেতু তরুণদের দল, মানে তরুণদের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের দলের যেই আপনার 24 দফা আছে, পাশাপাশি দলের ইশতেহার আছে, আমরা চেষ্টা করব আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে মাঠে থাকার জন্য। প্রথমত লাস্ট যে কথাটা বলবো যে হ্যাঁ, এনসিপি নিয়ে মানুষের প্রত্যাশা ছিল যেমন সত্য, হ্যাঁ, একই সাথে মানুষকেও এটা বুঝতে হবে যে একটা রাজনৈতিক দল আপনার চতুর্মুখী শত্রুতার ভিতরে আপনার এত সীমাবদ্ধতার মধ্যে আসলে কখনো গড়ে উঠতে পারে না। বাংলাদেশের যারাই বড় রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের একটা বিশেষ সময়ে তারা জনগণের প্রত্যাশা নিয়ে লিডারশিপ ছিল। তো সেই জায়গায় আমাদের মনে হয় যে মানে হতাশার কিছুই নেই এখন পর্যন্ত,
নির্বাচনের পর থেকে যখন মানে আমরা তো একটা অন্তর্বর্তী সময় আছে, এই সময় সময় আসছে, রাজনৈতিক দল করা আসলে সঠিক সিদ্ধান্ত ছিল কিনা সময় বিবেচনা করবে, বাট নির্বাচনের পর যখন আপনার একটা স্বাভাবিক পরিবেশ আসবে, সেই পরিবেশে আমরা চেষ্টা করব সংগঠনের মাধ্যমে মানুষের কাছে যাওয়া, মানুষের সম্মতি নিয়ে দলটাকে বড় করা এবং বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখা। জি, ধন্যবাদ আপনাকে। রাশিদ প্রধান, একটু জানাবেন আপনার অ্যানালিস্ট কি বলে যে বাংলাদেশের এখন যে অবস্থা, সেখানে একটি ঝামেলাহীন নির্বিঘ্ন নির্বাচন করতে কতখানি প্রস্তুত আমরা? একেবারেই প্রস্তুত না। মানে চারপাশে যেই অবস্থা দেখা যাচ্ছে, আইন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, যে কন্ট্রোল, একটা প্রপার ইলেকশনের জন্য যে কন্ট্রোলটা প্রয়োজন হয় একটা গভর্নমেন্টের, সেই কন্ট্রোলটা গভর্নমেন্টের এই মুহূর্তে নাই। তো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সামনে হতে যাবে, এটা ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে পারছি না। এবং চারপাশে যেরকম অরাজকতা দেখা যাচ্ছে, সেই জায়গাটার থেকে ওই দিন নির্বাচনের ভোট বাক্স নিয়ে বড় দলগুলোর মধ্যে টানাটানি হবে না, এটা বিশ্বাস করা একটু ডিফিকাল্ট। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে আমরা আশা করছি একটা সুন্দর নির্বাচন হবে। ইউনূস সাহেব আমাদের বারবার আশ্বস্ত করছেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে, কিন্তু বর্তমান পারিপার্শ্বিক অবস্থা দেখে এটা বিশ্বাস করা খুব ডিফিকাল্ট যে ফেব্রুয়ারিতে লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। নতুন বাংলাদেশের আয়োজনে দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল ঠিক এক সময়, অর্থাৎ রাত 9টায় আমরা হাজির হয়ে যাব নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।